নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন এক অন্যরকম, এক গভীর আবেগী আর রোমাঞ্চকর বাংলা গল্প। আপনারা হয়তো অনেকেই আমাকে চেনেন, অনেকেই নতুন। আমি আপনাদের গল্পের এক নতুন বন্ধু। আপনাদের ভালোবাসা আর সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ। আজকের এই গল্পটি আপনাদের পাঠকদেরই একজন, নাম প্রকাশে অনিচ্ছুক একজন ফলোয়ার আমার কাছে পাঠিয়েছেন। তিনি চান আমি তার জীবনের এই গোপন অধ্যায়টি আপনাদের সামনে তুলে ধরি। আর হ্যাঁ, যারা আমাকে প্রথমবার দেখছেন বা শুনছেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ গল্পের কোনো এক ভাগে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব। তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। গল্পটা শুরু হয়েছিল এক সাধারণ বাঙালি পরিবারে। আমার নাম নীলা, বয়স প্রায় ৩০-এর কোঠায়। বিয়ে হয়েছে ৮ বছর। স্বামী অরিন্দম, চাকরি করে, শান্তশিষ্ট, ভালো মানুষ। আমাদের একটা ছোট্ট মেয়েও আছে, রিয়া, বয়স ৬। সব মিলিয়ে আমাদের সংসারটা সাধারণ, ছিমছাম। কিন্তু মনের গভীরে যে ঝড় বয়ে যাচ্ছে তা হয়তো অরিন্দম কোনোদিন আঁচ করতে পারেনি। ঘটনাটা ঘটেছিল মাস ৬ আগে। রিয়ার জন্মের পর আমি আর তেমন সেজেগুজে থাকতাম না। সাজ পোশাক বলতে যা ছিল তা কেবল উৎসব অনুষ্ঠানে। কিন্তু একদিন রিয়ার স্কুলের অনুষ্ঠানে আমাকে একটু সেজে যেতে হয়েছিল। সেদিনই প্রথম আমাদের দেখা। সেদিন রিয়ার স্কুলের বার্ষিক অনুষ্ঠানের ফটোগ্রাফার ছিল, নাম বিক্রম। প্রথমে তো তাকে একজন সাধারণ ফটোগ্রাফার হিসেবেই দেখেছিলাম, কিন্তু অনুষ্ঠানের ফাঁকে যখন সে আমার কিছু ছবি তুলল, তখন মনে হলো লোকটার চোখে অন্য কিছু আছে। না, কোনো কুরুচিপূর্ণ দৃষ্টি নয়, বরং এক গভীর শিল্পী সত্তার ঝলক। সে যেভাবে প্রেমবন্দি করছিল, তাতে যেন আমার ভেতরের আমিটাকেই খুঁজে পাচ্ছিলাম। ছবিগুলো দেখে মুগ্ধ হয়েছিলাম। অনুষ্ঠান শেষে সে আমার ফোন নাম্বারটা চেয়েছিল, ছবিগুলো পাঠাবে বলে। আমি একটু ইতস্তত করলেও দিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম পেশাদারি সম্পর্ক, আর কি। পরের দিন সকালে আমার হোয়াটসঅ্যাপে এলো ছবির গ্যালারি। মুগ্ধ হয়ে দেখতে লাগলাম। প্রতিটি ছবিতে যেন প্রাণ ছিল। আর বিক্রমের পাঠানো মেসেজ, আপনার হাসিতে এক অন্য রকম আলো আছে নীলা দেবী। এমন প্রশংসা আমি অরিন্দমের কাছেও কোনোদিন শুনিনি। এরপর মাঝে মাঝে সে মেসেজ করত, ছবির কাজ নিয়ে, নতুন প্রযুক্তির বিষয়। আমি উত্তর দিতাম। ধীরে ধীরে আমাদের কথার পরিধি বাড়ল। সে জানল আমার ভালো লাগা, মন্দ লাগা, আমার ভেতরের একাকিত্ব। আমি জানলাম ওর জীবনের গল্প, ওর স্বপ্নের কথা। ওর বাবা মা কেউ নেই, একা একা থাকে, ছবি তোলাই ওর ধ্যান, জ্ঞান, জীবন। একদিন সে জানালো ওর একটা বড় প্রজেক্ট আছে, যেখানে অনেক ছবি ডিলিট করতে হবে, কিন্তু তার আগে কিছু ছবি এডিট করার জন্য ওর একটু সাহায্য লাগবে। সে নাকি আমাকেও কিছু ছবি দেখাবে, কিছু বিশেষ ফ্রেম, যেগুলো দিয়ে ও নিজেকে প্রমাণ করতে চায়। আমার কাছে একটু অদ্ভুত লাগল। আমি কেন, একজন ফটোগ্রাফারকে কেন ছবির এডিটিং বা ডিলিটিংয়ের ব্যাপারে সাহায্য করতে হবে? কিন্তু ওর কথায় এমন একটা আকুলতা ছিল, যেন ও আমাকে ছাড়া আর কাউকে বিশ্বাস করতে পারছে না। আমার মন বলছিল এটা ঠিক নয়, অরিন্দম জানতে পারলে কি বলবে। কিন্তু বিক্রমের কথায় এক ধরনের টান ছিল, যা উপেক্ষা করা কঠিন। ও বলল, আপনি যদি একটু সময় দেন তাহলে আমার খুব উপকার হয়, বিশেষ করে কিছু ছবির ব্যাপারে, যেখানে কিছু ব্যক্তিগত মুহূর্ত ক্যামেরাবন্দী হয়েছে, যা আমি চাই না কেউ দেখুক। আপনি বুঝবেন আমার এই অনুরোধ। আমার ভেতরটা কেমন যেন করে উঠল। ব্যক্তিগত মুহূর্ত? বিক্রম কি বলতে চাইছে? কিন্তু প্রশ্ন করার সাহস হলো না। আমি রাজি হয়ে গেলাম। ও বলল, আমি আপনার বাড়িতেই আসব, সুবিধে হবে। আপনি যদি একটু সময় দেন তাহলে আমি আজ সন্ধ্যায় চলে আসি। আমার বুক ধুকফুক করছিল। অরিন্দম তখন অফিসে ছিল, রিয়া মায়ের কাছে। আমি হ্যাঁ বলে দিলাম। সন্ধ্যা নামার আগেই বিক্রম এসে হাজির। হালকা ধূসর রঙের শার্ট আর কালো প্যান্ট পরা, চোখে একটা চশমা, মুখে একটা শান্ত কিন্তু দৃঢ় হাসি, হাতে একটা ল্যাপটপ ব্যাগ। ভেতরে আসুন বিক্রম, বলে আমি ওকে বসতে দিলাম। আপনার সময় নষ্ট করলাম নীলা দেবী? না না, এতে কোনো অসুবিধে নেই। আসলে কি সাহায্য করতে পারি বলুন? বিক্রম ল্যাপটপটা নিয়ে বসল। ওর পাশে বসাটা কেমন যেন অস্বস্তিকর ছিল। ওর শরীরের উষ্ণতা, ওর গায়ের হালকা পারফিউমের গন্ধ, সবকিছু যেন আমাকে আচ্ছন্ন করছিল। আমি চোখ সরিয়ে নিলাম। দেখুন নীলা দেবী, বিক্রম বলল, এই ছবিগুলো আসলে আমার নিজের বিয়ের ছবির কিছু অংশ। আমার বিয়েটা ভেঙে গিয়েছিল, তাই এই ছবিগুলো আমার কাছে খুব কষ্টের। আমার ভেতরে একটা মোচড় দিয়ে উঠল। ওর বিয়ের কথা আমি জানতাম না। আমি চাই এই ছবিগুলো থেকে কিছু বিশেষ মুহূর্ত সরিয়ে ফেলতে, কিছু ফ্রেম যেখানে আমার প্রাক্তন স্ত্রীর মুখ আছে, অথবা কিছু এমন দৃশ্য যা আমাকে পুরনো ক্ষত মনে করিয়ে দেয়। কিন্তু নিজে হাতে এগুলো করতে গেলে আমার আরও কষ্ট হয়। তাই ভাবলাম আপনি যদি একটু সাহায্য করেন। ওর কথায় আমি এক অদ্ভুত সম্মোহনের মধ্যে ছিলাম। ওর চোখের দিকে তাকাতে ভয় হচ্ছিল। মনে হচ্ছিল ওর চোখের গভীরে অনেক না বলা কথা লুকিয়ে আছে।
আপনি বলুন কোন ছবিগুলো ডিলিট করতে হবে? আমি প্রায় ফিসফিস করে বললাম। বিক্রম ল্যাপটপের স্ক্রিনটা আমার দিকে ঘুরিয়ে দিল। সারি সারি ছবি। কিছু ছবিতে ওর প্রাক্তন স্ত্রীর মুখ দেখা যাচ্ছে, কিছু ছবিতে ওরা একসাথে হাসছে, হাত ধরে আছে। প্রতিটি ছবিই যেন ওর ভাঙা জীবনের সাক্ষী। এই ছবিটা, বিক্রম বলল, এখানে আমরা খুব হাসছি, কিন্তু আজ এই হাসিগুলো আমাকে শুধু যন্ত্রণা দেয়। আমি একটা একটা করে ছবি দেখতে লাগলাম আর বিক্রমের বর্ণনা শুনতে লাগলাম। ওর কথায় ওর কষ্ট, ওর হতাশা, ওর একাকিত্ব সবটা যেন আমার ভেতরটাকেও ছুঁয়ে যাচ্ছিল। ওর কথা শুনতে শুনতে আমার নিজের জীবনের একাকিত্বটাও যেন আরও তীব্র হয়ে উঠল। অরিন্দম ভালো মানুষ, কিন্তু ওর মধ্যে সেই আবেগ, সেই বোঝাপড়াটা নেই যা বিক্রমের কথায় বা চাহনিতে ছিল। এই ছবিটা দেখুন, বিক্রম বলল, এখানে আমরা প্রথম দেখা করেছিলাম। আমার মনে আছে সেদিন কি সুন্দর রোদ উঠেছিল, আর আজ? ওর গলা ধরে এলো। আমার মনে হচ্ছিল আমি যেন ওর জীবনের একটা অংশ হয়ে যাচ্ছি, ওর যন্ত্রণার ভাগী হচ্ছি। ওর ভেতরে শূন্যতাটা আমি যেন নিজের ভেতরেই অনুভব করতে পারছিলাম। এই ছবিগুলো আমার কাছে খুব ব্যক্তিগত, তাই আমি চাই না এগুলো অন্য কেউ দেখুক। বিক্রম আমার দিকে সরাসরি তাকালো। সেই দৃষ্টিতে ছিল এক গভীর আকুতি, এক অসহায় অনুরোধ। ওর চোখের তারায় আমি যেন নিজের প্রতিবিম্ব দেখতে পেলাম। একটা প্রতিবিম্ব যেখানে এক বিষণ্ণ নারী, যার জীবনে ভালোবাসার অভাব, অনুভূতির অভাব। আমি বুঝতে পারছি। আমি খুব আস্তে করে বললাম, আপনি কি আমাকে সাহায্য করবেন নীলা দেবী? ওর গলার স্বর আবেগে ভারী। আমি মাথা নাড়লাম, কি বলবো বুঝতে পারছিলাম না। আমার ভেতরটা তখন এক অদ্ভুত অনুভূতিতে তোলপাড় করছিল, ভয়, উত্তেজনা আর এক গভীর সহানুভূতি। বিক্রম ল্যাপটপের কিবোর্ডে হাত রাখল। তাহলে শুরু করি? আমি আবার মাথা নাড়লাম। ওর আঙুলগুলো কিবোর্ডে চলতে শুরু করলো, আর স্ক্রিনে একটার পর একটা ছবি মুছে যেতে লাগলো। প্রতিটি ছবি মোছার সাথে সাথে আমার মনে হচ্ছিল আমার ভেতরেরও কিছু একটা ভেঙে যাচ্ছে, আবার কিছু একটা তৈরি হচ্ছে। এই ছবিটা, বিক্রম বলল, এটা আমাদের বিয়ের ঠিক আগের মুহূর্তের। কি স্বপ্ন ছিল আমাদের দুজনের। সবকিছুই শেষ হয়ে গেল। আমি ওর দিকে তাকালাম, ওর চোখে জল। আমারও চোখ ভিজে এলো। আপনি জানেন নীলা দেবী, বিক্রম বলল, আপনার সান্নিধ্য আমাকে এক অদ্ভুত শান্তি দিচ্ছে। মনে হচ্ছে আমার জীবনের এই ক্ষতগুলো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। ওর কথাগুলো যেন আমার মনের গহীনতম প্রদেশে আঘাত করছিল। আমিও তো এমন একটা নির্ভরতা, এমন একটা বোঝাপড়া খুঁজছিলাম। আপনি কি আমার জন্য কিছু খেতে আনতে পারেন? বিক্রম হঠাৎ বলল। আমার খুব গলা শুকিয়ে গেছে। আমি উঠে দাঁড়িয়ে বললাম, হ্যাঁ আনছি। রান্নাঘরে গিয়ে আমার হাত পা কাঁপছিল। কি হচ্ছে এসব? আমি কি করছি? কিন্তু বিক্রমের সেই অসহায় মুখটা, ওর সেই আবেগ মাখা কথাগুলো আমার মন থেকে কিছুতেই যাচ্ছিল না। এক গ্লাস জল আর কিছু বিস্কুট নিয়ে ফিরে এলাম। বিক্রম তখন একটা ছবিতে স্থির দৃষ্টিতে তাকিয়েছিল। ছবিটি ছিল ওর আর ওর প্রাক্তন স্ত্রীর, যেখানে ওরা একে অপরের দিকে গভীর ভালোবাসায় তাকিয়ে আছে। আমি ওর পাশে বসলাম। বিক্রম আমার দিকে তাকালো। সেই চেনা চাহনি, কিন্তু আজ তাতে মিশেছে এক নতুন মাদকতা। ধন্যবাদ নীলা দেবী, বলেও আমার দিকে একটা বিস্কুট বাড়িয়ে দিল। আমি হাতটা নিতেই আমাদের আঙুলগুলো ছুঁয়ে গেল। একটা বিদ্যুতের স্রোত বয়ে গেল আমার সারা শরীরে। আমি চমকে সরে আসতে গিয়েছিলাম, কিন্তু বিক্রম আমার হাতটা আলতো করে চেপে ধরল। আপনি কি বুঝতে পারছেন না নীলা দেবী? ওর গলার স্বর প্রায় ফিসফিস। আমার ভেতরের কি ঝড় চলছে। আমি ওর চোখের দিকে তাকাতে পারছিলাম না। আমার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। ওর হাতের স্পর্শ, ওর উষ্ণতা সবকিছু আমাকে চুম্বকের মতো টানছিল। বিক্রম, আমার মুখ দিয়ে শুধু এইটুকু বের হলো, আমার আর এই কষ্ট সহ্য হচ্ছে না নীলা দেবী, বলেও আমার হাতটা আরও জোরে চেপে ধরল। ওর চোখে এক তীব্র আকর্ষণ, এক নিষিদ্ধ আকাঙ্ক্ষা। আপনার মধ্যে আমি যা খুঁজছিলাম তা খুঁজে পেয়েছি। আমার হৃৎপিণ্ড তখন বুকের খাঁচায় পাগলের মতো লাফাচ্ছে। ওর মুখের দিকে তাকাতেই মনে হলো ওর ঠোঁট দুটো যেন আমাকে ডাকছে। এক নিষিদ্ধ কিন্তু তীব্র আকর্ষণে আমি ওর দিকে ঝুঁকে পড়লাম। আমাদের ঠোঁট যখন একে অপরের খুব কাছাকাছি, ঠিক সেই মুহূর্তে দরজায় টোকা পড়ল। কে আসতে পারে এত রাতে? অরিন্দম? না, ওর তো ফেরার সময় হয়নি। আমি চমকে বিক্রমের দিকে তাকালাম। ওর চোখেও বিস্ময় আর কিছুটা ভয়। দরজায় আবার টোকা পড়ল, এবার একটু জোরে। কে? আমি জিজ্ঞেস করলাম। আমার গলা কাঁপছিল। বাইরে থেকে একটা চাপা কিন্তু পরিচিত কণ্ঠ ভেসে এলো। নীলা, দরজাটা খোলো। আমি অরিন্দম। আমার মনে হলো আমার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। বিক্রম আমার হাতটা তখনও ছাড়েনি। ওর মুখেও ভয়ের ছায়া। আমরা দুজনেই একে অপরের দিকে তাকিয়ে রইলাম। আমার শরীর হিম হয়ে আসছে। কি করব আমি? কিভাবে এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বের হব? দরজায় আবার ধাক্কা পড়ল, এবার আরও জোরে। নীলা, দরজা খোলো বলছি। অরিন্দমের গলার স্বরে স্পষ্ট বিরক্তি। আমার আর কিছু ভাবার সময় ছিল না। আমি বিক্রমের দিকে তাকিয়ে ইশারায় বললাম, ল্যাপটপটা বন্ধ করো তাড়াতাড়ি। আমার মনে হচ্ছিল আমার দম বন্ধ হয়ে আসছে। আমি জানি না এরপর কি হবে, কি অপেক্ষা করছে আমার জন্য। আর বিক্রমের সাথে আমার এই নিষিদ্ধ সম্পর্কের শেষ কোথায়, আমার জীবন কোন পথে মোড় নেবে আমি জানি না। আপনাদের কি মনে হয় এরপর কি হতে পারে? আপনারা কি চান এই গল্পের পরের পর্ব শুনতে? কমেন্ট করে জানান। আর হ্যাঁ, ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি যে আমার ইমো নাম্বারটি দেব বলেছিলাম তা পেতে হলে আপনাকে সঙ্গে থাকতে হবে।
পরবর্তী পর্বে আবার দেখা হবে। ধন্যবাদ।